রমজানে বেগুন, পাকা কলা, শসা, ধনিয়া পাতা, লেবু, ছোলা ভুনা, টমেটো ও কাঁচামরিচের প্রয়োজন হয়ে থাকে। তাই কিভাবে আপনারা পুরো রমজান মাস জুড়ে সতেজ ও টাটকা রাখবেন সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামনে রমজান মাস, আর এই রমজান মাসে ইফতারে আমাদের বিশেষ কিছু সবজি বা খাবারের প্রয়োজন হয়। তাই দাম বাড়ার আগে সংরক্ষণ করে রাখুন পুরো মাস জুড়ে বা পুরো রমজান মাস জুড়ে। এভাবে সংরক্ষণ করলে পুরো ইফতারিতে আপনারা কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। আজ যে 8 ধরনের আইটেম আমি সংরক্ষণ করে দেখাবো, সেগুলো রোজার মাসে না হলে চলে না আমাদের বাঙালিদের। যেমন বেগুন, পাকা কলা, শসা, ধনিয়া পাতা, লেবু, ছোলা ভুনা, টমেটো ও কাঁচামরিচ। তাই রমজানের আগাম পরিস্থিতি নিয়ে রাখতে পারেন আপনারাও দাম বাড়ার আগে। তো চলুন দেখে নিই কীভাবে এগুলো সংরক্ষণ করুন পুরো রমজান মাস জুড়ে। আমরা বাঙালি, তাই ইফতার টেবিলে বেগুনি না হলেই চলে না। কিন্তু রমজান মাসে এই বেগুনের দাম অনেক গুণ বেড়ে যায়। তাই আগাম পরিস্থিতি নিয়ে আপনারা বেগুন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। সতেজ এবং টাটকা থাকবে পুরো মাস জুড়ে। তো বাজার থেকে বেগুনিগুলো নিয়ে আসার পরে এগুলো খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা সুতি কাপড় দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখন সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এভাবে কিন্তু সংরক্ষণ করলে বেশ কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। তাই একটা কাজ করে নিতে হবে, এই যে বোটার অংশ দেখতে পাচ্ছেন, এই বোটার অংশে এগুলোকে কেটে ফেলে দিতে হবে। এখান থেকে কিন্তু প্রথমে নষ্ট হওয়া শুরু হয়ে যায়। এখন একটা টিপস আপনাদেরকে দেখিয়ে দিই। বেগুনিটা কিন্তু ফ্রিজে রাখার পরে দেখবেন শুকিয়ে যায় বা এর গায়ে একদম কেমন একটা ভাব চলে আসে। শুকনো একটা ভাব বাইরে রাখলে যেমন শুকনো ভাব হয়ে যায়, ফ্রিজে রাখলেও কিন্তু এমনটাই হয়ে যায়। তো আপনার এর গায়ে একটু সরিষার তেল মাখিয়ে তারপর এভাবে করে টিস্যু, খবরের কাগজ বা খাতার যে পেজ আছে সেখানে এভাবে করে মুড়িয়ে রাখতে পারেন। একদমই কিন্তু সতেজ এবং টাটকা থাকবে পুরো মাস জুড়ে। তো এভাবে করে কিন্তু আপনারা চাইলে রোজার আগে বেগুনি তৈরি করার জন্য বেগুন সংরক্ষণ করে রাখতে পারেন। আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু কেটে রাখতে পারেন। তবে আমার কাছে ওই পদ্ধতিতে একদমই ভালো লাগে না, কারণ ডিপ ফ্রিজ থেকে যখনই আপনারা বেগুনিগুলো বের করে বেগুনি তৈরি করবেন, বেশ কিছুক্ষণ পরে দেখবেন সেগুলো একদমই নরম হয়ে যাবে। তাই পুরো মাস জুড়ে কিন্তু আপনারা এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি একটা বক্সে নিয়ে নিলাম, ঢাকনাটা দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর বেশ কিছুদিন পরে আপনারা চেক করে দেখবেন ভিতরে যদি কোনো রকম কাগজটা ভিজে যায়, সেক্ষেত্রে কিন্তু কাগজটা পরিবর্তন করে আবারও কাগজ পেঁচিয়ে রেখে দিবেন। আর এগুলোকে আমি ডিপ ফ্রিজে কীভাবে রাখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাট আমি এটা করি না কখনোই, আর আমার কাছে ভালোও লাগে না। এখন সংরক্ষণ করে দেখাবো পাকা কলা। পাকা কলাটা কিন্তু ইফতার টেবিলে থাকে। তো এটা কিভাবে সংরক্ষণ করবেন চলুন দেখে নিই। বাজার থেকে যখনই আপনারা কলা কিনবেন অবশ্যই উপরের যে বোটার অংশটা আছে এই অংশটা কাঁচা দেখে কিনবেন। আর খুব পরিপক্ক পাকা কলা কিনবেন না, কারণ বাসায় নিয়ে আসার পরে কয়েকদিন পরে দেখবেন এগুলো পেকে যায়। তো আমি কলাগুলো এভাবে করে ছাড়িয়ে নিব। এখন একটা জিনিস দিয়ে এটাকে সিল করে নিব বা মুড়িয়ে নিব। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিলাম। এখন কলার বোটার অংশে এভাবে করে মুড়িয়ে দিব। খুব ভালোভাবে কিন্তু এটা সিল করে দিতে হবে। এটা দিয়ে মুড়িয়ে দেওয়ার কারণে কিন্তু কলাগুলো খুব সহজে পেকে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। এটা দিয়ে যদি আপনারা মুড়িয়ে রাখেন দেখবেন যে 15 থেকে 20 দিন নর্মাল ফ্রিজে এমনিতেই ভালো থাকবে। আর বাইরে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু 1 সপ্তাহের বেশি সময় ধরে এগুলো ভালো থাকবে, কোনো রকম পেকে যাবে না। কারণ এই বোটাটা যতদিন আপনার কাঁচা থাকবে কলাটাও কিন্তু এরকম টাটকা এবং সতেজ থাকবে। তো এভাবে করে সবগুলো কলার বোটার অংশে আমি এভাবে করে অ্যালুমিনিয়াম ফয়েল পেঁচিয়ে দিব। অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর কোনো কলার অংশে যদি এভাবে একটু ফেটে যায় তাহলে কিন্তু সেটা সংরক্ষণ করা যাবে না। ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে কিন্তু কলা সংরক্ষণ করা স্বাস্থ্যের জন্য একেবারে ভালো না। তারপরেও আমাদের প্রয়োজনের জন্য এগুলোকে সংরক্ষণ করতে হবে। যেহেতু রমজান মাস, রমজান মাসে কিন্তু প্রচুর পরিমাণে কলার দাম বেড়ে যায়। তাই চাইলে কিন্তু এভাবে করে আপনারা পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে নিতে পারেন। তো সবগুলো কলার অংশে বোটার সাইডে আমি এভাবে করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিব। এই যে এভাবে করে সিল করে দিয়ে উপরের অংশটা আবারও এভাবে করে মুড়িয়ে দিব। এখন একটা এয়ারটাইট বক্স নিয়ে তার ভিতরে আমি কলাগুলো দিয়ে দিব। চাইলে এখানে একটা টিস্যু দিয়ে রাখতে পারেন, তবে টিস্যু দেওয়ার প্রয়োজন নেই, এমনিতে কলাগুলো ভালো থাকবে। আর যদি আপনারা এমনি পলিথিনে রাখতে চান বা জিপলক ব্যাগের ভিতরে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এভাবে খাতার পেজ বা টিস্যু বা খবরের কাগজ দিয়ে তারপর রেখে দিবেন। এর ভিতরে কিন্তু এমনিতে পানি জমাট বেঁধে যায়,
তাই অবশ্যই এই কাজটা করে নিতে হবে। তো এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিব, আর 10 থেকে 15 দিন পরে অবশ্যই একটু চেক করে নেবেন। আর যে ভিতরে বাতাসটা আছে সেটা কিন্তু আমি বের করে নিয়েছি। যদি দেখেন এর ভিতরে পানি জমাট বেঁধে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু কাগজটা আবারও পরিবর্তন করে দিবেন, তাহলে কিন্তু কলাগুলো একদমই নষ্ট হবে না বা কালো হবে না। তো এইভাবে চাইলে আপনারা পুরো রমজান মাস জুড়ে কলা সংরক্ষণ করে রাখতে পারেন। এখন সংরক্ষণ করে দেখাবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু অনেকেই তরকারিতে ব্যবহার করে থাকে। যেহেতু রমজান মাসে কিন্তু ছোলা ভুনাও করা হয়, ছোলা ভুনার সাথে মুড়ি মাখানোর সময় এই ধনিয়া পাতাটার প্রয়োজন হয়ে থাকে, এবং বিভিন্ন রেসিপিতে কিন্তু ধনিয়া পাতাটার প্রয়োজন হয়ে থাকে। তা আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন, পুরো মাস জুড়ে কিন্তু এরকম সতেজ এবং টাটকা থাকবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আপনারা বাজার থেকে এইগুলো কিনবেন ধনিয়া পাতাটা, অবশ্যই এরকম সবুজ কালারের দেখে কিনে নিয়ে আসবেন। হলুদ কালার যে পাতাগুলো থাকে এগুলো কিন্তু কেনা যাবে না, আর নষ্ট যে পচা আছে সেগুলোও কিন্তু কেনা যাবে না। তো বাসায় নিয়ে আসার পরে এর ভিতরে দেখবেন যে অনেকটা ঘাস থাকে এবং ময়লা থাকে, এবং হলুদ যে পাতাগুলো আছে সেগুলো ফেলে দিয়ে একদমই সতেজ এবং টাটকা যেগুলো আছে সেগুলো নিতে হবে। চেষ্টা করবেন গোড়ার দিকের অংশ রাখা আছে এরকম ধনিয়া পাতা কিনা, সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি ভালো হয় সংরক্ষণ করার ক্ষেত্রে। তো লাল যে পাতাগুলো বা হলুদ যে পাতাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিব, আর যদি নষ্ট কোনো পাতা থাকে সেগুলো আমি আলাদা করে নিব, সেগুলো কিন্তু কোনো রকমভাবে সংরক্ষণ করা যাবে না। একটা নষ্ট পাতা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বাকি সব ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো এই যে এইগুলো দেখতে পাচ্ছেন নেতিয়ে আছে, এগুলো কিন্তু আমি সংরক্ষণ করব না, এগুলো এমনি রান্নায় ব্যবহার করব। এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা সংরক্ষণ করবেন। আমি এখানে একটা বড় সাইজের পাত্র নিয়েছি এবং এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। খুব বেশি কিন্তু ডিপ করে এগুলোকে ডুবানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু পচে যাবে বা নষ্ট হয়ে যাবে। সামান্য একটু পানিতে লেগে থাকবে এরকম করে আপনারা সবগুলো পাতা দিয়ে দিবেন এই পাত্রে। তারপরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যদি বাইরে রাখেন সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 12 দিন এমনিতেই ভালো থাকবে। চাইলে কিন্তু আপনারা ফ্রিজ থেকে সংরক্ষণ করে নিতে পারেন। এখন এটাকে নর্মাল ফ্রিজে রাখার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এর উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে বা শুকিয়ে যাবে, বা এরকম পাতাগুলো লালচে হয়ে যাবে একটি এই উপকরণটা যদি না দেন বা এই জিনিসটা যদি না দেন। আমি এর উপরে একটা টিস্যু দিয়ে দিব, চাইলে একটা কাগজ দিয়ে বা পাতলা টাইপের একটা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। তার আগে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিই। এখানে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিলাম, তারপর টিস্যু নিয়ে নিলাম। টিস্যু নিয়ে ধনিয়া পাতার যে গোড়ার সাইডটা আছে এই সাইডটাকে এভাবে করে মুড়িয়ে দিব। এভাবে করে মুড়িয়ে তারপর এই যে এয়ারটাইট বক্সের ভিতরে রেখে দিয়ে বক্সের উপরে ঢাকনাটা লাগিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। এভাবে রাখলেও কিন্তু 10 থেকে 15 দিন এমনিতেই ভালো থাকবে, কোনো রকম নষ্ট হবে না। তবে সব থেকে ভালো হয় পানি দিয়ে রাখলে। তো এভাবে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। চাইলে কিন্তু পুরো রমজান মাসের জন্য আপনারা কম দামে কিনে সংরক্ষণ করে রাখতে পারেন আগাম প্রস্তুতি নিয়ে। তো এখন এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব পুরো রমজান মাসের জন্য। এভাবে আপনারা 2টি পদ্ধতিতে ছোলা সংরক্ষণ করে রাখতে পারেন, স্বাদ একদমই নষ্ট হবে না। তো সারা রাতের জন্য আমি ছোলাগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন প্রেসার কুকারে দিয়ে কয়েকটা বাসি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। 3 থেকে 4টা বাসি দিলেই কিন্তু এমনিতে এগুলো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পরে এগুলো ঠান্ডা করে আমি সংরক্ষণ করে নিব। চাইলে কিন্তু এই পর্যায়ে সংরক্ষণ করে নিতে পারেন, এবং আরও একটা পদ্ধতিতে দেখিয়ে দিব। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে আপনারা প্রয়োজন মতো প্রতিদিনের যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু করে নিয়ে পাত্রে রেখে দিতে পারেন। চাইলে কিন্তু বক্সেও রাখতে পারেন বা এরকম ছোটো ছোটো জিপলক ব্যাগের ভিতরে রাখতে পারেন। ফ্রিজ থেকে বের করে 20 মিনিট আগে রেখে দিবেন। তারপর প্রয়োজন মতো এখানে মশলা অ্যাড করে কিন্তু আপনারা ছোলা ভুনাটা করে নিতে পারেন। তো এভাবেও করে নিতে পারেন, চাইলে বড়ো একটা বক্সেও রেখে দিতে পারেন বা এরকম বড়ো জিপলক ব্যাগের ভিতরে রেখে দিতে পারেন। আমি প্রয়োজন মতো ছোটো ছোট্ট পাত্রে রেখে দিয়েছি। এখন দেখিয়ে দিব আরেকটা পদ্ধতিতে। এখানে একটি প্যানে তেল এবং এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে এখানে প্রয়োজন মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, লাল মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব এখানে রসুন পেস্ট এবং কিছুটা আদা পেস্ট। মশলাটা কিন্তু আপনারা কম বা বেশি করে দিতে পারেন, আমি এখানে কোনো রকম পরিমাপটা বলছি না। তারপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ছোলাগুলো দিয়ে দিব। ফ্রিজ থেকে বের করে কিন্তু আপনারা এভাবেও কষিয়ে নিতে পারেন বা ছোলাগুলো রান্না করে নিতে পারেন। তবে বাজারে কিন্তু এভাবেই ছোলাটা রান্না করা হয়, সেটাই দেখিয়ে দিলাম।
তো এগুলোকে ঠান্ডা হওয়ার পরে আমি আবারও জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব। এটা কিন্তু এমনিতে খাওয়া যাবে, আপনারা ফ্রিজ থেকে বের করে শুধুমাত্র গরম করে নিলে কিন্তু এটা খাওয়া যাবে। অনেকেই কিন্তু আলুটা পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু আলুটা ম্যাশ করে তারপর দিতে পারেন এর ভিতরে, এবং রান্নার সময় একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এটাকে 1-2 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আশা করি এই সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কয়েকদিন পরে রমজান মাস, আর রমজান মাসে শসার দাম কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে, তাই আপনারা কিন্তু পুরো রমজান মাসের জন্য এভাবে শসা সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। বাজার থেকে শসাগুলো নিয়ে আসার পরে এগুলো খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। চাইলে কিন্তু 5 থেকে 10 মিনিট এভাবে পানিতে রেখে দিতে পারেন, তাহলে কোনো রকম যদি কেমিক্যাল থাকে সেটাও চলে যাবে। এখন এখান থেকে উঠিয়ে আমি সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মানে পানিটাকে শুকিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু উপরের যে পানিটা থাকবে সেটা খুব ভালোভাবে মুছে নিতে হবে, তা না হলে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করলে নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ শসা নিয়েছি, এগুলো খুব ভালোভাবে সুতি কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। এভাবে কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে হবে। আর যদি দেখেন এগুলো পানিতে দিবেন না, সেক্ষেত্রে কিন্তু একটা সুতি কাপড় ভিজিয়ে সেটা দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে পারেন। এখন এখানে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিলাম, আর এর ভিতরে কিছুটা আমি খবরের কাগজ দিয়ে দিলাম। এখন এই একটা করে এই খবরের কাগজের উপরে শসাগুলো রেখে দিব। চাইলে কিন্তু আপনারা শসাগুলো এভাবে না রেখে মুড়িয়েও রাখতে পারেন কাগজ দিয়ে, তবে যেহেতু পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করবে, এভাবে রাখতে গেলে কিন্তু অনেকটাই কাগজের প্রয়োজন হবে। তাই আপনারা চাইলে কিন্তু এভাবে করে বক্সের ভিতরে রেখে তারপর মুড়িয়ে নিতে পারেন, বা আমার মতো করে কিন্তু এভাবে করে একটা করে শসা নিয়ে টিস্যু, খাতার পেজ বা এভাবে খবরের কাগজ দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে পারেন। এভাবে মুড়িয়ে নিয়ে আপনারা কিন্তু চাইলে পলিথিনেও রাখতে পারেন, বা এভাবে একটা বক্সেও রেখে দিতে পারেন, বা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিতে পারেন। অনেকের কাছে কিন্তু বক্স থাকে না বা জিপলক ব্যাগ থাকে না, তারা কিন্তু চাইলে পলিথিনে রেখে দিতে পারেন। তবে পলিথিনে না রাখাই ভালো, দীর্ঘদিনের জন্য যেহেতু সংরক্ষণ করব। আমি বেশিরভাগ সময় এভাবে করে বক্সে করে সংরক্ষণ করে রাখি। তো চাইলে কিন্তু এই রমজানের দাম বাড়ার আগে আপনারা শসা সংরক্ষণ করে রাখতে পারেন আমার মতো করে। অলরেডি বাজারে প্রচুর পরিমাণে লেবুর দাম বেড়ে গিয়েছে, আর রমজান মাসে কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাই এভাবে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, সতেজ এবং টাটকা থাকবে। লেবুর কিন্তু আমাদের প্রয়োজন হয় শরবতের জন্য, তাই চাইলে এভাবে সংরক্ষণ করে নিতে পারেন দাম বাড়ার আগে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ লেবু নিয়েছি। এখন এই লেবুগুলো পানি দিয়ে কয়েকবার আমি পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসে, এখানে কিন্তু ময়লাও থাকতে পারে বা কোনো রকম কেমিক্যালও থাকতে পারে, তো খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো পানি দিয়ে পরিষ্কার করে একটা সুতি কাপড়ের উপর রেখে কয়েকবার আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি। কোনো রকম কিন্তু গায়ে পানি থাকা যাবে না, এভাবে করে মুছে নিতে হবে। এখন দেখিয়ে দিব, এভাবে ফ্রিজে লেবু রাখার পরে দেখবেন একদমই শুকিয়ে যায় আর রসটাও থাকে না। তাই এই পদ্ধতিতে যদি আপনারা লেবু সংরক্ষণ করেন, সেক্ষেত্রে কিন্তু লেবুগুলো শুকিয়ে যাবে না আর রসটাও কিন্তু নষ্ট হবে না। এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিলাম, তারপর একটা টিস্যু দিয়ে তার উপরে আমি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে, সরিষার তেল নিচেও দিয়েছি টিস্যুতে, এবং এভাবে পুরাটা লেবুর গায়ে আমি সরিষার তেলটা মাখিয়ে নিব। এই তেলটা মাখানোর কারণে কিন্তু ফ্রিজে রাখার পরে কোনো রকম লেবুর গায়ে বাতাস লেগে এগুলোকে শুকিয়ে যাবে না। তারপর উপরে টিস্যুটা দিয়ে আবারও আমি একটু তেল দিয়ে দিব, দিয়ে বাকি একটা টিস্যু দিয়ে এটাকে আমি এভাবে করে চারি সাইড দিয়ে খুব ভালোভাবে এক সাইড করে রেখে দিয়ে তারপর আবারও একটু তেল দিয়ে দিব। এভাবে যদি তেল দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ভিতরে কোনো রকম বাতাস প্রবেশ করবে না, আর বাতাস প্রবেশ যদিও করে, সেক্ষেত্রে কিন্তু পানিগুলো সরাসরি এই লেবুর গায়ে লাগবে না, অবশ্যই কিন্তু এই টিপসগুলো ফলো করতে হবে। তেলটা দেওয়ার কারণে তো প্রথমে যদি আর এই টিস্যুটাও কিন্তু ভিজে যাবে না। করে আমি তো সবগুলো টিস্যুটা যদি না ভিজে যায় বা নিব। লেবুগুলো যদি অবশ্যই পানিতে কিন্তু না লেবুর ভিজে গায়ে যায়, একটু সেক্ষেত্রে তেল মেখে কিন্তু নিবেন। দীর্ঘদিন সরিষার তেলের সময় ধরে পরিবর্তে এই আপনারা লেবু কিন্তু করেন, এমনি রান্নার যে সেক্ষেত্রে তেল আছে কিন্তু সেটা দীর্ঘদিন দিয়েও ভালো করে নিতে থাকবে, পারেন। কোনো রকম তো লেবু এভাবে করে পচে যদি যাবে না, নরমাল ফ্রিজে শুকিয়ে লেবু যাবে না বা সংরক্ষণ করেন, নষ্ট হবে দেখবেন না। যে একদম আর সতেজ এবং এরকম টাটকা সতেজ থাকবে, এবং কোনো টাটকা রকম লেবু কিন্তু আমি নষ্ট হবে সংরক্ষণ না করব। বা এগুলো আর কিন্তু যখন শুকিয়ে এখান যাবে থেকে না। একটা করে লেবু লেবু বের কিন্তু করবেন, এমনিতে ফ্রিজে আবারও রাখার ঠিক পরে এভাবে নষ্ট করে হয়ে যায় রেখে না, এটা দিবেন। শুকিয়ে যায়, আর শুকিয়ে যাওয়ার ফলে কিন্তু এর রসটা একদমই থাকে না। তো 15 দিন পরে আমি একটা লেবু আপনাদের কেটে দেখাচ্ছি যে ভিতরের রসটা কেমন আছে। এই পদ্ধতিতে কিন্তু আপনারা লেবুর রসটা খুব সুন্দর মতো করে বের করে নিতে পারেন, কোনো রকম লেবু চিপার যে থাকে সেটা না হলেও কিন্তু খুব সুন্দর মতো লেবুর রসটা বের করা যাবে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে নিতে পারেন কোনো রকম দাম বাড়ার আগে। বিভিন্ন রেসিপি বা বিভিন্ন রান্নায় কিন্তু আমাদের টমেটোটার প্রয়োজন হয়ে থাকে, তো এভাবে কিন্তু আপনারা টমেটো সংরক্ষণ করে নিতে পারেন। বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসার পরে এগুলো কিভাবে আপনারা পরিষ্কার করে নেবেন সেটা দেখিয়ে দিব।
আমি এখানে একটি পাত্রে বেশ কিছুটা পানি নিয়ে একটু ভিনিগার দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এর কারণে কিন্তু এর ভিতরে যদি কোনো রকম কেমিক্যাল থাকে, জীবাণু থাকে, সেটাও চলে যাবে। চাইলে কিন্তু এভাবে হলুদ পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন। এখন পানি থেকে উঠিয়ে খুব ভালোভাবে একটা সুতি কাপড় দিয়ে এটাকে মুছে নিব। কোনো রকম কিন্তু গায়ে পানি থাকা যাবে না। আর এর যে বোটার অংশটা আছে, বোটাটা কিন্তু ফেলে দিয়ে তারপর এগুলোকে সংরক্ষণ করে নিতে হবে। আর বোটার অংশে কিন্তু পানি থাকতে পারে, তাই খুব ভালোভাবে কিন্তু ওখানটা পরিষ্কার করে নিতে হবে, কোনো রকম পানি থাকা যাবে না। তো সেমভাবে এর গায়ে আমি একটু সরিষার তেল মাখিয়ে তারপর টিস্যুর উপরে দিয়ে দিলাম এবং একটা বক্সে নিয়ে নিলাম। এভাবে যদি সংরক্ষণ করে সেক্ষেত্রে কিন্তু ভিতরে কোনো রকম পানিটা এই টমেটোর গায়ে লাগবে না এবং নষ্ট হয়ে যাবে না। এখন দেখিয়ে দিব এই যে বোটার অংশটা, এখানে কিন্তু অসংখ্য পরিমাণ ছিদ্র থাকে আর এইখান থেকে কিন্তু টমেটোটা নষ্ট হয়ে যায়। তো এভাবে করে একটু যদি আপনারা একটু কসটেপ দিয়ে দিলাম, এই কসটেপ দেওয়ার কারণে কিন্তু এখান থেকে কোনো রকম বাতাস প্রবেশ করবে না এবং টমেটোগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন একটা জিপলক ব্যাগের ভিতরে নিয়ে নিব। অবশ্যই কিন্তু উপরের যে বোটাটা আছে সেটা ফেলে দিতে হবে এবং ভিতরের বাতাসটা বের করে সংরক্ষণ করে নিতে হবে। চাইলে কিন্তু পুরো রমজান মাসের জন্য এভাবে সংরক্ষণ করে নিতে পারেন। এখন সংরক্ষণ করে দেখাবো কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু পুরো বাঙালি জাতির একটা প্রতিটা খাবারের প্রয়োজন হয়ে থাকে। তো এখানে আমি বাজার থেকে কাঁচামরিচটা নিয়ে আসার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর বোটাটা ফেলে দিয়ে খুব ভালোভাবে কিন্তু গায়ের পানিটাকে শুকিয়ে নিয়েছি। আর যেগুলো নষ্ট এবং দেখতে একটু খারাপ সেগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি, এগুলো আমি পেস্ট করে নিব। এখন এগুলো কিভাবে সংরক্ষণ করবেন দেখুন, এখানে একটা বক্সে আমি সবগুলো কাঁচামরিচ নিয়ে নেব। আর অবশ্যই কিন্তু সংরক্ষণ করার ক্ষেত্রে খুব ভালো মানের কাঁচামরিচ নেবেন, কোনো রকম কিন্তু নষ্ট পচা কাঁচামরিচ নেওয়া যাবে না। এখন অল্প একটু তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে তেল দিয়ে যদি আপনারা ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু পুরো 1 মাসের জন্য এগুলো ভালো থাকবে, কোনো রকম নষ্ট হবে না। তো এই তো পুরো কাঁচামরিচগুলো আমি এভাবে একটু ঝাঁকিয়ে তেলটা মাখিয়ে নিলাম। এখন এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব। একটা কাঁচামরিচও কিন্তু নষ্ট হবে না, কারণ এর গায়ে যেহেতু তেল মাখা আছে এখানে কিন্তু কোনো রকম পানি জমাট বাঁধবে না আর এগুলো নষ্ট হবে না। তাই চাইলে কিন্তু পুরো রমজান মাসের জন্য এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে নিতে পারেন আপনারাও। এখানে আমি শুকনো মরিচ এবং জিরা পেস্ট করে নিয়েছি, এগুলোকে একসঙ্গে করে পেস্ট করে রেখে দিব এবং কাঁচামরিচগুলোকে পেস্ট করে এভাবে করে আমি ছোট ছোট অল্প অল্প করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এবং শক্ত হওয়ার পরে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। সাথে আমি এভাবে করে রসুনও রেখে দিয়েছিলাম। তো আজকের এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর একটু হলেও যদি উপকারে আসে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।